যেখানে বাবরি মসজিদ হচ্ছে এবং যেখানে রিসোর্ট হচ্ছে, যেখানে হসপিটাল হচ্ছে, তার 200 মিটার দূরে আমি 2 বিঘি জায়গা, 40 কাঠা জায়গা রাম মন্দিরের জন্য ক্রয় করে আমি এই ট্রাস্টির হাতে দেব, যদি ওনারা গ্রহণ করেন। হুমায়ুন কবিরের এই মন্তব্যকে আমি সাধুবাদ জানাই। ওনার যে 70-30-এর ভাসিয়ে দেওয়া টাওয়ার মন্তব্যের পর যে ওনার যে আজকে শুভবুদ্ধির উদয় হয়েছে, এটাও নিশ্চয়ই ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা, রামচন্দ্রের ইচ্ছাতেই হয়েছে। কি হচ্ছে, উনি রাম মন্দিরের জন্য জমি দেবেন, আমরা সেটা গ্রহণ করব কি করব না, আমরা ওনার এই জমি দেওয়ার প্রস্তাবকে সাধুবাদ জানাচ্ছি। হুমায়ুন সাহেবের যদি রাম মন্দিরের ট্রাস্টের সঙ্গে কথা বলার এত ইচ্ছা থাকে, রাম মন্দির ট্রাস্টে যারা রয়েছেন পদাধিকারীরা, তাদের সবার ফোন নাম্বার, তারা সবাই সামাজিক জীবনে থাকেন, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। তো তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে উনি জমি দিতে চাইছেন, কি করতে চাইছেন সেগুলো করুন। আর অযোধ্যার রাম মন্দিরের সাথে মুর্শিদাবাদের রাম মন্দিরকে গুলিয়ে ফেলাটা খুব সম্ভবত ঠিক হবে না, এবং সেটা যাতে না হয় সেটাই আমাদের সকলের কাছে কামনা প্রার্থনা। উনি বলছেন যে আমি 2 বিঘে জমি নিজের টাকায় কিনে দিতে চাই। আমি অম্বিকানন্দ মহারাজকে সরাসরি বলছি, আপনার উদ্দেশ্যে সরাসরি বলেছেন, আপনিও তো ট্রাস্টির একজন, আপনার উদ্দেশ্যে সরাসরি উনি বলেছেন আমি দিতে চাই 2 বিঘে জমি কিনে, যাতে উনারা ভালো করে সেখানে রাম মন্দির করতে পারেন। আমরা দেখিয়ে দেবো যে সম্প্রীতি কাকে বলে, আমাদের এখানে মুর্শিদাবাদের মানুষও দেখিয়ে দেবে। রোজিনা, আপনি দীর্ঘদিনের বিচক্ষণ একজন সাংবাদিক। আপনি যে ইন্টারভিউটি গতকাল ওনার করেছেন, যে ইন্টারভিউ পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই কথাবার্তা, সেই ইন্টারভিউতে আপনারা একটা কথা কিন্তু আপনিও জানেন, আমিও জানি, উনি বলেছেন। কি বলেছেন হুমায়ুন সাহেব? তিনি বলেছেন তিনি যে বাবরি মসজিদ নির্মাণ করবেন সেখানে কোনো অমুসলিম ধর্মাবলম্বী মানুষের অর্থ সাহায্য তিনি নেবেন না। স্বাভাবিকভাবেই তিনি যখন কোনো অমুসলমানদেরকে সাহায্য ছাড়া তার বাবরি মসজিদ বানাতে চান, আমরা তো সেই ব্যারিয়ারটা রাখিনি। আমরা বলেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রামকে যারাই নিজেদের পূর্বপুরুষ বলে মনে করেন, আমরা তাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সকলকে আহ্বান জানাচ্ছি যে তারা সকলেই সহযোগিতা করুন। আপনাদের কোনো সংখ্যালঘু পরিবারের কেউ? অনেক মানুষ আছেন, একজন নয়। আমাদের ট্রাস্টিতে জাকির হোসেন বলে আমার অত্যন্ত দীর্ঘদিনের একজন জাতীয়তাবাদী ভাই রয়েছে। রাজনীতি কোনো বিষয়ই নয় এখানে। এখানে রাজনীতিটা সম্পূর্ণ আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো। এর মধ্যে আমি তো বলছি শাসক দলের অনেক নেতারাও আমাকে জমি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিভিন্ন জেলাতে। তো আমি কি মন্দির করব না? রাম সকলের, রাম পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নন বলে আমি বিশ্বাস করি। ঠিক যেমনি করে আমি মনে করি হিন্দুত্ব কোনো রাজনৈতিক পৈতৃক দলের পৈতৃক সম্পত্তি নয়। সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষই হিন্দুত্ববাদে বিশ্বাসী হতে পারেন, হিন্দুত্বের কাজ করতে পারেন। ঠিক সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষ বা সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, যারা সনাতন ধর্মাবলম্বী নন, এরকম মানুষও তারা যদি রামের জন্য জায়গা দেন, যে কোনো রাজনৈতিক দলমত মতাদর্শ নির্বিশেষে আমি সবাইকে স্বাগত জানিয়েছি, আহ্বান জানিয়েছি। কিন্তু অন ক্যামেরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমন্ত্রণ জানিয়েছি রাম মন্দিরের জন্য। কনফার্ম 22শে জানুয়ারি ভগবান শ্রীরামচন্দ্রের আর মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা সপ্তাহের কিছুটা অংশ অলরেডি আমাদের কাছে ট্রাস্টের লোগো থেকে শুরু করে সবকিছু এসে গেছে। আমরা ঝড়ের গতিতে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, আর কিছুদিনের মধ্যেই আমরা মুর্শিদাবাদে সেই কাজ করব। এবং ভোটের আগেও আপনারা দেখেছেন রেজিনগরে যে দাঙ্গার ঘটনা ঘটেছে, এই সমস্ত ঘটনাগুলো কাঙ্ক্ষিত নয়। সেই জন্যই আমি কোন রকম সাম্প্রদায়িক কোন রকম মন্তব্যের মধ্যে আমি সবাইকে, সব পক্ষকেই বলবো তারা এই ধরনের কোনো মন্তব্য করবেন না। আমরা সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে রামচন্দ্রের মন্দির করব। এবং আমার ভালো লাগছে যে মাননীয় হুমায়ুন সাহেব তিনি বলেছেন হুমায়ুন কবির অম্বিকানন্দ মহারাজকে রাম মন্দিরের জন্য জমি দিতে। আমার সাথেই রয়েছেন অম্বিকানন্দ মহারাজ, যিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে রাম মন্দির হবে, বাবরি মসজিদ যদি হয় আমি কথা বলবো। মহারাজ বলছে আপনাকে সরাসরি জমি দিতে রাজি। ভালো তো, 70-30-এর আর্তনাদের পরে তারপরে ওনার যে আজকে এই যে ওনার যে মন্তব্য, আমি কালকে আপনাদের চ্যানেলে পুরো ইন্টারভিউটা দেখছিলাম, ভালো লাগলো। হুমায়ুন কবিরের এই মন্তব্যকে আমি সাধুবাদ জানাই। ওনার যে 70-30-এর ভাসিয়ে দেওয়া টাওয়ার মন্তব্যের পর যে ওনার যে আজকে শুভবুদ্ধির উদয় হয়েছে, এটাও নিশ্চয়ই ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা, রামচন্দ্রের ইচ্ছাতেই হয়েছে। আমি বলছি রাম মন্দির করার জন্য তিনি জমি দেবেন বলছেন। আর একটা জিনিস, এই যে 70-30, তিনি বলছে কোথাও আমি বলিনি যে কেটে ভাসিয়ে দেবো, এই কথাকে ছড়ানো হয়েছে কার্য। যখন ছড়ানো হয়েছে তখন ব্যবস্থা নিলেন না কেন? মানহানির মামলা করলেন না কেন? ওটা তো টুইট করেছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা অমিত মালব্য, তা তার টুইটটা থেকে উনি মামলা করলেন না কেন? উনি ডিফেমেশনে যেতে পারতেন, উনি গেলেন না কেন? সেই সময় উনি সেই জল্পনাটাকে উস্কে দিলেন কেন?
অনেক মন্তব্য আছে, অনেক বিষয় রয়েছে। বাংলার মানুষ মূর্খ নয়, বোকা নয়, তাদেরকে বোকা বানানোর চেষ্টা করলে তো হবে না। আর দুই হচ্ছে, উনি রাম মন্দিরের জন্য জমি দেবেন, আমরা সেটা গ্রহণ করব কি করব না। আমরা ওনার এই জমি দেওয়ার প্রস্তাবকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু যেহেতু আমরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং আমাদের এই লক্ষ্যটা আজকে মুর্শিদাবাদের মাটি থেকে বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে, আপনাকে বলি আপনার চ্যানেলের মাধ্যমে, প্রথমে আমরা ভেবেছিলাম মুর্শিদাবাদে রাম মন্দির করব, একটি রাম মন্দির করব। এখন যা পরিস্থিতি আছে, মুর্শিদাবাদের মোটামুটি সবকটি বিধানসভা থেকেই সহৃদয় মানুষেরা তারা জমি দিতে চাইছেন। হয়তো জমির অ্যামাউন্টটা বা সংখ্যাটা হয়তো বেশি, হয়তো জায়গাটা, মানে আমি বলতে চাইছি যে ক্ষেত্র যেটা রাম মন্দিরে, সে ক্ষেত্রটা হয়তো অনেকটা কম। কোথাও কেউ 3 কাঠাও দিতে চাইছেন, কোথাও কেউ 3 বিঘেও দিতে চাইছেন। তো যেখানে যেমন জায়গা পাওয়া যাবে সেখানে তেমন হবে। আর শুধু একটা মন্দির মানে, আমি আগেও বলেছি এখনো বলছি, শুধুমাত্র একটা মন্দির মানে শুধু ঘন্টা নেড়ে পুজো পাঠ করা বা শুধুমাত্র ধর্মীয় প্রবচন দেওয়া বা শুধুমাত্র কীর্তন করা তো নয়। একটা মন্দিরের কর্মকাণ্ডের মধ্যে একটা বৃহত্তর কর্মকাণ্ড থাকে, মানুষের সেবা থাকে, আত্মনিরন্ন মানুষের সেবা থাকে, মানুষের অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তনের একটা প্রচেষ্টা থাকে, অনেকগুলো বিষয় থাকে। বলছেন যা অযোধ্যা না করতে পেরেছে সেটা আমরা করব, কারণ অযোধ্যায় যে মসজিদের জন্য যে জায়গাটা দেওয়া ছিল সেটা এখনো পর্যন্ত পড়ে আছে, সেখানে এখনো হয়নি, সেটা আমরা এখানে করে দেখাবো। প্রথম কথা, অযোধ্যাতে ভগবান রামলালার যে মন্দিরের জায়গা নিয়ে যে বিবাদ, বা অযোধ্যাতে ভগবান রামলালার জন্মস্থানের ওপরে যে মসজিদ তৈরি হওয়া বা তারপর তার যে ডেমোলিশন বা তারপরে যে আন্দোলন, রাম মন্দির আন্দোলন, সেটার একটা সুদীর্ঘকালের ইতিহাস রয়েছে। সেটাকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রাসঙ্গিক করে তোলাটা খুব একটা কাম্য নয়। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে, বিশেষ করে মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু এবং কি পরিমাণ তারা বিপন্ন অবস্থায় থাকে। এবং যে সমস্ত পশ্চিমবাংলার জেলাগুলি বর্ডার সন্নিকটে, মানে আমি বলতে চাইছি সীমান্ত পার্শ্ববর্তী এলাকা, তার মধ্যে মুর্শিদাবাদও একটা। যে পরিমাণ রাতের অন্ধকারে অনুপ্রবেশ হয় সেগুলো কিন্তু মুর্শিদাবাদের বর্ডার দিয়েও হয়, মুর্শিদাবাদকে কেন্দ্র করেও হয়, মালদা থেকেও হয়, বা দক্ষিণ দিনাজপুর থেকেও হয়, আবার কোচবিহারের ওদিক থেকেও হয়। সুতরাং এবং নদিয়া থেকেও হয়, বনগাঁর এই বর্ডার থেকেও হয়। অনুপ্রবেশটা একটা ঘটনা। তো স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের মাটিতে একের পর এক ঘটনা ঘটেছে। লোকসভা ভোটের আগেও আপনারা দেখেছেন রেজিনগরে যে ঘটনা, দাঙ্গার ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনাগুলো কাঙ্ক্ষিত নয়। সেই জন্যই আমি কোন রকম সাম্প্রদায়িক কোন রকম মন্তব্যের মধ্যে, আমি সবাইকে সব পক্ষকেই বলবো তারা এই ধরনের কোনো মন্তব্য করবেন না। আমরা সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে রামচন্দ্রের মন্দির করব। এবং আমার ভালো লাগছে যে মাননীয় হুমায়ুন সাহেব তিনি বলেছেন। বলছি, হুমায়ুন কবিরের এই বক্তব্যে আমি জিজ্ঞাসা করেছিলাম কেন হিন্দুদের টাকা নেবেন না, হিন্দুরা কি মানুষ না? তিনি বলেছিলেন কোরআন শরীফে নাকি লেখা আছে, আমারও জানা নেই এখনো পর্যন্ত। উনি বললেন কোরআন শরীফে নাকি লেখা আছে কোনো অমুসলিমদের টাকা নিয়ে মসজিদ নির্মাণ করা যায় না। সত্যি আমিও মুসলিম, কিন্তু আমার জানা নেই। আমারও জানা নেই ব্যক্তিগতভাবে। কোনো ধর্মগ্রন্থে পার্টিকুলার অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ছাড়া অন্য কিছু থাকতে পারে, এটা আমার ধারণারই বাইরে। আমি প্রথম হুমায়ুন সাহেবের কাছ থেকে শুনলাম। আমার প্রচুর পরিচিত রাম মন্দিরের যখন আমি ঘোষণা করি, তখন প্রচুর পরিচিত মুসলিম শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা তারা এগিয়ে এসেছেন। মুর্শিদাবাদে অনেকে এগিয়ে এসেছেন, আমি নাম করতে চাই না, কারণ তাদের নাম করা মানে তাদের বিপদে ফেলা। ও হুমায়ুন কবির বলছে রেজিনগর অনেক দূর হয়ে যাচ্ছে, অত দূরে বা ভরতপুর এইসব জায়গায় যাবেন কেন? আপনি একটা যেখানে এমন একটা জায়গায় করুন যেখানে ভালো করে মানুষ আসতে পারে, সব তীর্থযাত্রীরা থাকতে পারে, সবকিছু করতে। আমার বক্তব্য খুব পরিষ্কার, আগেও বলেছি এখনো বলছি। আমাদের ট্রাস্টের একটা নিজস্ব একটা কর্মপদ্ধতি আছে, অলরেডি আমরা সেটা ঘোষণা করেছি। আগামী 22শে জানুয়ারি 2025 আমরা প্রস্তাবিত প্রথম রাম মন্দিরের যে শিলান্যাস ভূমি পূজন, সেটা আমরা করব। কোথায় করব যদি জিজ্ঞাসা করেন, নিরাপত্তা জনিত কারণ আরো বিভিন্ন বিষয়ে, ব্যক্তিগত কিছু বিষয়ে আমরা এই মুহূর্তে ম্যাটারটাকে সামনে আনতে চাইছি না। সেটাও আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। খুব তাড়াতাড়ি বলতে 22 তারিখে যদি শিলান্যাস বা ভূমি পূজন হয়, স্বাভাবিকভাবেই আমার সাংবাদিক বন্ধুদের যাতে সেখানে পৌঁছতে সুবিধা হয় বা আপনাদের যাতে সেটা কভার করতে সুবিধা হয়, সেজন্য আপনাদেরকে 19 তারিখ বা 20 তারিখের মধ্যেই আমরা জানিয়ে দেবো। তার কারণ দেখুন, আগেও বলেছি মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর জেলার। উনি যেটা বলছেন, ওনার বক্তব্যকে আবারও বলছি সাধুবাদ জানাই। উনি যে 70-30-এর মানসিকতা থেকে নেমে এসে রাম মন্দির করার জন্য নিজের অর্থ সাহায্যে উনি জমি সংগ্রহ করে দিতে চাইছেন, সেটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা আগে যে সমস্ত মানুষগুলি সনাতন হিন্দু ধর্মপ্রাণ, যে সমস্ত মানুষজন যারা প্রথম জমি দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আমরা আগে তাদের জমিগুলিতে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শিলান্যাস করে মন্দিরের কাজ শুরু করব প্রত্যেকটি এলাকায়।
তারপরে আমরা না হয় ট্রাস্ট বসে এক জায়গায় সিদ্ধান্ত নেবে কি করবে কি করবে না। আর আবারও বলছি অন ক্যামেরা হুমায়ুন বাবুকে, যে হুমায়ুন বাবু যে মন্তব্য করেছেন তার জন্য সাধুবাদ জানাই, তার শুভবুদ্ধির উদয় হোক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। 22শে জানুয়ারি রাম মন্দিরের ভিত্তি স্থাপন হচ্ছে। একদম কনফার্ম 22শে জানুয়ারি ভগবান শ্রীরামচন্দ্রের, আর মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা সপ্তাহের কিছুটা অংশ। অলরেডি আমাদের কাছে ট্রাস্টের লোগো থেকে শুরু করে সবকিছু এসে গেছে। আমরা ঝড়ের গতিতে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, আর কিছুদিনের মধ্যেই আমরা মুর্শিদাবাদে সেই কাজ করব। এবং এই মুহূর্তে 22শে জানুয়ারিটা আমাদের কাছে পাখির চোখ। আমরা 22শে জানুয়ারির শিলান্যাসের আগে অন্য কোনো বিষয় নিয়ে মন্তব্যও করব না এবং ভাবনা চিন্তাও করব না। আমরাও চেষ্টা করব বঙ্গ টিভি যদি অম্বিকানন্দ মহারাজ এবং হুমায়ুন কবিরকে এক জায়গায় করা যায়, আমরাও সেই চেষ্টা করব। যদি এই সামনাসামনি এই 22শে জানুয়ারির আগেই যদি দুজনকে একসঙ্গে বসানো যায়, সত্যি যদি সম্প্রীতির বার্তা দেয়া যায়, তিনি যদি সত্যি সেই 70-30-এর খেলা ছেড়ে যদি সত্যি সাম্প্রদায়িক এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কথাবার্তা বন্ধ করে যদি একটা সম্প্রীতির বার্তা সবাই মিলে দেয়া যায়, আমরাও সেই চেষ্টা করব।